সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমটিএস স্টুডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা গত বেশ কিছুদিন যাবৎ সেলবরস, বীরগাঁও, ময়মনসিংহ এই জামাতগুলো নিয়ে আলোচনা করে আসছি। আর আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছেন বাংলাদেশ জামাতের অত্যন্ত বুজুর্গ এবং শ্রদ্ধেয় একজন ব্যক্তি, প্রাক্তন ন্যাশনাল আমির আলহাজ মরহুম আহমদ তৌফিক চৌধুরী সাহেব। আর তার জ্যেষ্ঠ পুত্র, সুযোগ্য পুত্র জনাব আহমদ তফসির চৌধুরী সাহেব, তিনি বাংলাদেশ জামাতের ন্যাশনাল সেক্রেটারি উমরে খারেজিয়া হিসেবে এবং নায়েব ন্যাশনাল আমির হিসেবে সেবা করার সৌভাগ্য পাচ্ছেন। তাকে আমরা আজও আমাদের স্টুডিওতে পেয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম, এর আগে আমরা সেলবরস জামাত নিয়ে, বীরগাঁও জামাত নিয়ে আলোচনা করেছি। ময়মনসিংহ নিয়েও বেশ বিস্তারিত আলোচনা হয়েছিল, কিভাবে সেখানে আহমদিয়াতের মানে জমে উঠলো বা বিস্তৃতি হলো, কিভাবে তবলিগ হলো। আপনি 71 সালে আহমদিয়াতের যে চড়াই উতরাই বা যে কঠিন পরিস্থিতি, তার মাঝখান থেকেও আহমদিয়াতের ধরে রাখা আহমদিয়াতকে এবং এর প্রচার কাজ, এগুলো নিয়ে আপনি আলোচনা করেছেন। তো আপনার কাছে আজকে অনুরোধ থাকবে আমাদের, এই ময়মনসিংহের খুব কাছেই অবস্থিত আরেকটি জামাত ধানীখোলা, এবং আমরা যতটুকু জানি ওই সময়টিতেই যখন আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব সেখানে অবস্থানরত ছিলেন, ময়মনসিংহ অবস্থানরত ছিলেন, এর কাছাকাছি সময়েই ময়মনসিংহের ধানীখোলাতেও ত্রিশাল উপজেলার অন্তর্গত সেখানে জামাত প্রতিষ্ঠিত হয়েছিল, আহমদী হয়েছিলেন বেশ কয়েকজন। এই ধানীখোলা জামাত কবে প্রতিষ্ঠিত হলো আর এর প্রেক্ষাপট, এই বিষয়ে যদি আলোচনা করতেন দর্শকদের জন্য। জাযাকাল্লাহ। সবাইকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে যেটা বলছিলাম যে ময়মনসিংহে যখন কার্যক্রম বৃদ্ধি পায় এবং যখন চারিদিকে এটার একটা জামাতের একটা আলো ছড়িয়ে যায়, আলোড়ন সৃষ্টি, আলো ছড়িয়ে যায়, তখন ময়মনসিংহের আশেপাশেও এটার একটা প্রভাব পড়ে। তো যদিও আমরা যতদূর জানতে পারি যে ময়মনসিংহের ধানীখোলা যে প্রথম যে দুই বয়াতকারী, নুরুল ইসলাম মাস্টার সাহেব এবং হাফিজউদ্দিন সাহেব দুইজনই শিক্ষক ছিলেন স্কুলের, তারা প্রথমে সম্ভবত এদিকে ঢাকায় আসা যাওয়া করতেন ইয়েতে, বোর্ড অফিসে, শিক্ষা বোর্ডে, এবং সেখান থেকে সম্ভবত তারা প্রথম বকশীবাজারের সামনে দিয়ে আসা যাওয়ার সময় আমাদের আঞ্জুমান, এবং তখন এই প্রাথমিক ধারণাটা তারা সেখান থেকে লাভ করেন। মানে মোটামুটি একটা জামাত আছে বা এরকম এই মেসেজটুকু হয়তো তারা পেয়েছেন। সেটা পেয়েছেন। তারপর তারা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করেছেন এবং আমার আব্বার সঙ্গেও তাদের কথাবার্তা এবং আলোচনা হয়েছে বিষয় নিয়ে, এবং তারই প্রেক্ষিতে 24 এপ্রিল 1964 সালে এই দুজন একসাথে বয়াত করেন। 24 এপ্রিল, আমি ডেট যেগুলো বলবো এগুলো সব আমার আব্বার ডায়েরি থেকে অবশ্যই, এবং এটা একটা অথেন্টিক সোর্স, কারণ তিনি একদম খুব সুন্দরভাবে গুছিয়ে সব ইতিহাস সংরক্ষণ আমি সেখান থেকে আমি এটা উল্লেখ করছি। তো আমার মনে আছে যে 64 সালে আমার বয়স কত, 4 আর 7 বছর। তো আব্বা এসে বললেন যে আজকে এরকম ধানীখোলা একটা গ্রাম, ওখানে আমাদের দুইজন মাস্টার সাহেব বয়াত নিলেন, এবং আরফান সাহেব ছিলেন আমাদের মরহুম আরফান আলী মুন্সি সাহেব, যিনি 71 সালে শহীদ হয়েছেন। আরফান সাহেব বাসায় ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল ওই দিন বয়াত গ্রহণের পরে, এবং সেখানে ওনারা খেয়েছিলেন। আব্বা ওনাদের সঙ্গে দুপুরে ওখানে। আচ্ছা, তখনও মানে তৌফিক চৌধুরী সাহেব তখনও সেলবরসেই অবস্থান করতেন? আচ্ছা, ময়মনসিংহ চলে এসেছেন। আমরা চলে আসছি 62-তে। আচ্ছা, জি জি জি, এটা 64 সালের ঘটনা। তো আরফান সাহেব বাসায় দাওয়াত ছিল, ওনারা খেয়েছেন, দুইজন নতুন বয়াতকারী ওই দিনই বয়াত নিয়েছেন আর কি। তো এরপরে যেটা ওই সময় বয়াত উনি নিলেন 24 এপ্রিল 1964। ওই সময় আবার তার কয়েকদিন পরে 4 মে বয়াত নেন প্রিন্সিপাল আজহার আলী খান সাহেব, যার বাড়ি ছিল বারেরা শহরের উপকণ্ঠে, কিন্তু ওই যেহেতু সময়টা একই সময়, এই জন্য আমি তার নামটা উল্লেখ করছি। তিনি ময়মনসিংহ সিটি কলেজ স্কুলের শিক্ষক ছিলেন, এবং তিনি 4 মে 1964 সালে বয়াত নেন। তিনি আমারও শিক্ষক ছিলেন ব্যক্তিগতভাবে। আমি 66 সালে যখন ওই সিটি স্কুলে ক্লাস 4-এ ভর্তি হই, তখন উনি ওই স্কুলের অলরেডি তিনি শিক্ষক। তো এই ওনারা বয়াত নেন। তো যখন নুরুল ইসলাম সাহেব এবং হাফিজউদ্দিন সাহেব বয়াত নিলেন, এরপরে ওই এলাকায় একটা বিরাট আলোড়নের সৃষ্টি হলো। বিশেষ করে নুরুল ইসলাম সাহেব আগে স্কুল শিক্ষক, তারপরে তিনি আবার মোড়ল বাড়ির সদস্য ওখানকার। তো মোড়ল বাড়ি খুব একটা মানে সেই গ্রামের একদম মোড়ল বা মাথা তারা, এবং ওরা শিক্ষিত, কারণ সেই মোড়ল বাড়ি থেকে কিন্তু আবুল কালাম শামসুদ্দিন সাহেব, যিনি তৎকালীন পাকিস্তানের দৈনিক পাকিস্তানের এডিটর ছিলেন, সম্পাদক, উনিও সেই ওনাদের চাচাতো ভাই, নুরুল ইসলাম সাহেবের চাচাতো ভাই। তারপর ওনারা আরো এখানে অনেক শিক্ষিত পরিবার ছিল, তো যার ফলে ওখানে ওনাদের একটা সম্মান ছিল। তো সেই বাড়ি থেকে যখন একজন কাদিয়ানি হয়ে গেল, আহমদি হয়ে গেল, এটা খুবই বড় ধরনের একটা মানে ঝাঁকুনি তাদের জন্য সৃষ্টি হয়। তো
এইভাবে তখন এই ওখানে দিন রাত তবলিগ চলতে থাকে, আলোচনা এবং মানে আলোচনা স্বাভাবিকভাবেই স্বামী মানুষজন ভাইটা তখন নিয়ে প্রশ্ন করবে কি যে হয়েছে কি হলো। তো ওনারা তখন ময়মনসিংহ থেকে আহ্বান জানাতেন আসার জন্য। তো প্রধানত আব্বাই সেখানে যেতেন, কখনো মনে হয় এজাজ সাহেব যদি থাকতেন জি উনিও গিয়েছেন। মৌলানা সৈয়দ এজাজ সৈয়দ আহমদ সাহেব। আহমদ সাহেব যদি উনি কখনো ময়মনসিংহের মাঝে মাঝে ওনার পোস্টিং হয়েছে, যেহেতু আমি আগের আলোচনায় বলেছি যে তখন যে আমাদের মুরব্বীর সংখ্যা কম ছিল, জি ওনারা মানে বাই রোটেশন বিভিন্ন বাইরে বিভিন্ন জামাতে জায়গায় তারা তালিম তৌহিদের কাজ করতেন, করতেন, পার্মানেন্টলি খুব লম্বা সময় একটা জায়গায় থাকা হওয়ার। থাকার সুযোগ হয় নাই। তখন ছিলেন মৌলানা এজাজ সাহেব ছিলেন, মৌলানা ফারুক সাহেব ছিলেন, হ্যাঁ, আর ওইদিকে সলিমুল্লাহ সাহেব, আবু তাহের সাহেব, ওনারা মোয়াল্লেম বা ওয়াকফিজাতুল মোয়াল্লেম ওয়াকফিজাত। কিন্তু সদর মুরব্বী আমার মনে হয় তখন তো অল্প কয়েকজন এই হাতে তো গোনাই আমাদের, হবে। হ্যাঁ, মৌলানা মহিবুল্লাহ সাহেব ছিলেন, তো এরকম কয়েকজন ছিলেন। তো যে এজাজ সাহেবই অনেকবারই উনি ময়মনসিংহ ওনার আসা যাওয়ার ছিল পোস্টিং, তো উনিও গেছেন। তো আমার যেটা মনে আছে যে সারা রাত সেখানে তো আব্বা নাই, আব্বাকে তো ধানি খোলা, উনি রাত্রে উনি বলে আজকে আর আসা হবে না, আচ্ছা উনি থেকে যেতেন ধানিখোলাতে, ধানিখোলা থেকে ওখানে তবলিগ হতো, সারা রাত তবলিগ হতো, পরের দিন সকালবেলা আসতেন। তো এই ধরনের একটা ইয়ে চলতে থাকে, যার ফলে দেখা গেল যে তার কিছুদিন পরে আহ, আমাদের জিয়াউল হক সাহেব এবং কাইমুস সুরাইম সাহেব ওনারা বয়াত নিলেন। ওনারা নিলেন 14 আগস্ট, অর্থাৎ 24শে এপ্রিল 64-তে নুরুল নুরুল ইসলাম ইসলাম সাহেব সাহেব, এবং হাফিজউদ্দিন সাহেব আর জিয়াউল হক সাহেব এবং কাইমুস সুরাইম সাহেব, ওনারা আসলেন 14 আগস্ট 1964, মানে একই বছর 14ই আগস্টে হলেন। তো জিয়াউল হক সাহেব হচ্ছেন আমাদের এখন যে ধানিগুড়া জামাতের সদস্য আছে তোজাম্মল, তোজাম্মলের ফাদার ছিলেন। আর কাইমুস সালাম সাহেব হলেন আমাদের সরওয়ার মোর্শেদ, আমাদের ন্যাশনাল সেক্রেটারি ওয়াসায়া, তার পিতা। তারপরে এইভাবে চলতে থাকলো ধানিকুলায় তবলিগ তবলিগ চলতে থাকলো। এরপরে যেটা হয় 65, এর বেশ একটু সামান্য গ্যাপ যায়, তারপরে দেখা গেল আফজালুল হক সাহেব বয়াত নিলেন 27 আগস্ট 1965। তারপরে বছরখানেক পরে আর কি। 5 বছর খানেক পরে তারপরে হাবিবুর রহমান সাহেব 3 সেপ্টেম্বর 1965। তারপরে হায়দার আলী সাহেব মাস্টার সাহেব, উনি শিক্ষক ছিলেন, উনি 10 সেপ্টেম্বর 1965। হায়দার আলী সাহেব হচ্ছেন কি আমাদের ডাক্তার আমিনুল ইসলামের ফাদার, টি গার্ডেন আমাদের আমিনুল ইসলামের ফাদার হায়দার আলী সাহেব। তারপরে ডাক্তার মুবারক আলী সাহেব, যিনি হাবিবুর রহমান সাহেবের পিতা, কিন্তু ছেলে আগে বয়াত নিয়েছেন, পরে পিতা নিয়েছে, পরে অন্যরাও ওনাদের অন্য সন্তানরাও, হ্যাঁ, অন্যরা সবাই পরে বয়াত নিয়েছেন। তারপরে জাকিউদ্দিন আহমদ সাহেব, উনি 10 ডিসেম্বর 1965 উনি বয়াত নেন। এছাড়া আরেকজন বয়াত নিয়েছিলেন, ওনার সন্তান জানা নেই, বদিউল আলম খান সাহেব, উনিও বেশ সম্ভ্রান্ত মানুষ ছিলেন এবং আমি দেখেছি ওনাকে খুবই মানে ধীর স্থির এবং কথাবার্তার আলোচনার মধ্যে ওজনদার একটা মানুষ, আচ্ছা ভারী কি ভারী কি মানুষ ছিলেন। এবং ওনার সন্তানরা আগেই বড় হয়ে গেছিলেন এবং তারা ঢাকায় প্রতিষ্ঠিত, তো যে কারণে তারা আর বয়াত আর নিতে পারে না, কিন্তু উনি শেষ জীবন পর্যন্ত উনি আহমদিয়াতকে তিনি ধরে রেখেছিলেন। তো এইভাবে সেখানে তবলিগ 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 এবং এলাকায় খুব আলোড়ন। তারপরে দেখা গেল যে ঢাকা থেকে গেলেন, ঢাকা থেকে আমার যদ্দূর মনে পড়ে উবায়দুর রহমান ভূঁইয়া সাহেব, শহীদুর রহমান সাহেব, ওনারা যেতেন ওখানে ধানীখোলায়, এবং যে মুখালেফাত হচ্ছে জি এর মধ্য থেকে ওই সময় মানে ওনারা বিরোধিতাও তাহলে সেখানে কিছু হয়েছে। বিরোধিতা হয়েছে, বিরোধিতা হয়েছে, এমন শুধু না, বিরোধিতা এমনই হয়েছে যে ওখানে আমাদের তিনজনের চাকরি চলে গেল। নুরুল ইসলাম সাহেব, হাফিজউদ্দিন সাহেব, জাকিউদ্দিন সাহেব, এরকম ওনাদের কয়েকজনের হায়দার চাকরি। আলী সাহেবও তো শিক্ষক। হায়দার সাহেব ওই স্কুলে ছিলেন কিনা আমার ঠিক আচ্ছা জানা নাই। উনি শিক্ষকতা হ্যাঁ, করতেন, তবে ওই হ্যাঁ, স্কুলে ওই কিন্তু মনে হয়, ধানীখোলা স্কুলের ওই কথা আমার মনে জানা হয় নেই। না বোধ হয়। তো বিশেষ করে আমি তিনজনের কথা জানি, নুরুল ইসলাম সাহেব, হাফিজউদ্দিন সাহেব টিচিং এ ছিলেন, আর জাকিউদ্দিন সাহেব নন টিচিং স্টাফ ছিলেন স্কুলের, ক্লেরিক্যাল কোনো পোস্টে হয়তো কোনো একটা থাকবেন। পোস্টে ছিলেন। তো ওনাদের আহমদিয়াতের কারণে তাদের চাকরিচ্যুতি ঘটে। আমাদের কারণে ওনাদের অথচ আপনিও জানেন বা আমারও যেহেতু কিছুটা মানে বছর দুয়েক সেখানে জামাতের খেদমত করার সুযোগ হয়েছে। আমি যতটুকু জানতাম এই মোড়লবাড়িরই উদ্যোগ ছিল ধানীখোলা যেই স্কুলটি, এটি কিন্তু প্রতিষ্ঠায় মোড়লবাড়ির উদ্যোগ ছিল এবং মূলত মানে ফোরফ্রন্টে থেকে যদি উদ্যোগী হয়ে থাকেন নুরুল ইসলাম সাহেব কিন্তু ছিলেন। অথচ তাকে তার মানে বলা যায় তার প্রতিষ্ঠিত স্কুল থেকে তাকে মানে বের করে দেওয়া হলো বা চাকরি চলে গেল। তো এটা নিয়ে অনেক চেষ্টা চলেছে। ওখানে প্রথম দিকে তো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ময়মনসিংহ এর যিনি ছিলেন, তো ওনার সঙ্গে আমাদের জামাত থেকে যোগাযোগ করা হয়েছে। আর এটা বলতে দ্বিধা নাই যে প্রধানত এইগুলোতে আব্বাকেই ইনভলভ হতে হতো। প্রতিজন ভূয়া সাহেব হতেন। তো মূল যে ইয়েটা দৌড়ঝাঁপ করা বা সেটা রোল প্লে করা। রোলটা রোল প্লেটা মোটামুটি আব্বাকেই করতে হয়েছে। তখন সেখানে দেখা করেছেন, এটা নিয়ে কথা বলেছেন। যখন দেখা যায় কোনো কাজ হচ্ছে না, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বলেন তাহলে কোনো জায়গাতে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না, তখন জামাত সেখানে মামলা করতে যায়। আচ্ছা
আইনি পদক্ষেপ নিতে চায়, এবং সেটা 10 মে 1966 সালে এটা আপনার ইয়ে করা হয়, মামলা রুজু করা হয় 10 মে 1966। হ্যাঁ, এর আগে জাকিরউদ্দিন সাহেব বয়াত নিয়ে 10 আগেই বয়াত নিয়েছেন ডিসেম্বর। তো এই 10 মে 1966-তে মামলা করা হয়, এবং মামলা অনেকদিন পর্যন্ত সেখানে এটা চলতে থাকে, কোর্টে চলতে থাকে। এবং এর মধ্যে অনেক চেষ্টা করা হয়েছে, সেখানে আমাদের বিরোধিতা হয়েছে। ঢাকা থেকে যে মেহমানরা যেতেন কেন্দ্রীয়, তাদের এমন অবস্থা হয়েছে যে তাদের সঙ্গে একটা মানে হাতাহাতির পর্যায়ে গিয়েছে মানে স্থানীয় কিছু লোক। এরা মোরল বাড়িরই সদস্য, যে কারণে ওরা ওইরকম জায়গা থেকে ওইরকম পজিশন থেকে না আসলে মোড়ল বাড়ির মেহমানদেরকে কেউ মানে অসম্মান বা অমর্যাদা করবে, এটা কিন্তু আসলে ছিল না, সম্ভব না। তো এগুলা সেখানে হয়েছে, আমি যতদূর মনে পড়ে সেই ধরনের ঘটনা ঘটেছে। তারপরে যেটা হলো যে যেহেতু বারেরা এবং বারেরা পার্শ্ববর্তী যে শহরের নিকটবর্তী গ্রাম, উপগ্রাম আজহার আলী খান সাহেব, ওখানেও বেশ কিছু বয়াত হয়। আচ্ছা, ওনার মাধ্যমে মানে আপনার আব্বার আমাদের পাশে এসেছেন সবাই। জি জি, আমি মনে আছে ওখানে হাজী সাহেব ছিলেন, আজহার আলী খান সাহেবের চাচাতো ভাই, উনি বয়াত নিয়েছিলেন। একজন সম্ভবত আক্কাস আলী খান ছিলেন আজহার আলী খান সাহেবের ভাই, উনি বয়াত নিয়েছিলেন, এবং আরো কিছু ওখানে বয়াত হয়েছিল আর কি। তো ওখানেও বিরোধিতা হয়েছে, এবং এই দুইটা জামাতের বিরোধিতা নিয়ে তখন প্রশাসনের সঙ্গে আমাদের অনেক যোগাযোগ করতে হয়েছে, এবং ডিসির সঙ্গে দেখা করা, এসপির সঙ্গে দেখা করা, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, আহমদীদের সিকিউরিটির বিষয় নিয়ে আলোচনা করা, এইসব নিয়ে রেগুলার আমি আবার ডায়েরিতে দেখি যে ডিসির সঙ্গে দেখা করলাম, এসপির সঙ্গে দেখা করলাম, বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সঙ্গে দেখা করলাম, এই কথাগুলো আমার ডায়েরিতে লেখা আছে। এগুলো তো অবশ্যই সব পাকিস্তান পিরিয়ডেরই ঘটনা, তখন তো বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রশ্ন না, এটা 66 সালের কথা। জি জি, হ্যাঁ, 66 সালের কথা। কিন্তু সেখানে যে একটা জিনিস ছিল, সেখানে প্রশাসন কিন্তু যথেষ্ট নিরপেক্ষতা দেখিয়েছে, এটা ছিল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো পার্সিয়ালিটি বা এক ধরনের পক্ষপাতিত্ব ছিল কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু যেমন তখন যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ছিলেন সম্ভবত, তিনি একটু আমাদের ব্যাপারে একটু বিরূপ ছিলেন তিনি। তো কিন্তু ডিসি আবার ইয়ে ছিলেন, লিবারেল, উদার মনের মানুষ ছিলেন, এবং ন্যায়পরায়ণ ছিলেন। যেমন ডিসির এখানে ইয়ে কথা বলতেছে, ওখানে মৌলভী মাওলানা ফয়জুর রহমান ছিলেন। ফয়জুর রহমান হলে ময়মনসিংহে যে বড় মসজিদটাকে, চকবাজার বড় মসজিদটাকে বলা হয়, শহরের যে বড় মসজিদটা, তো ওই বড় মসজিদের যে ইমাম ছিলেন মৌলভী ফয়জুর রহমান, যিনি 71 সালে উনি আবার শান্তি কমিটির উনি চেয়ারম্যান হয়েছিলেন ওখানে। হ্যাঁ, চেয়ারম্যান হয়েছিলেন, এবং স্বাধীনতার পর উনি জেলও খেটেছেন, অ্যারেস্ট হয়েছিলেন। হ্যাঁ, সেই ফয়জুর রহমান সাহেবের সঙ্গে ডিসির অফিসে বহস হয়েছে, আলোচনা, আব্বার সাথে তর্কাতর্কি হয়েছে। তো সেখানে ডিসি সাহেব বলেন যে আপনারা এত অভিযোগ আহমদীদের বিরুদ্ধে এত, আপনাদের এত ইয়ে কেন, বলে এত আপনারা কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করছেন, কি সমস্যা, আহমদীরা কি করেছে? বলে ওরা তো মানুষকে তবলিগ করে। তবলিগ তো আপনারাও করেন। বলে আমরা তো তারা বইপত্র দেয়, মানুষজনকে বইপত্র দিয়ে, আপনারা বইপত্র ছাপেন, তো আপনি তো তাদেরকে বাধা দিতে পারেন না। মানে যেখানে যেই অস্ত্র ব্যবহার করা হচ্ছে আপনি সেরকম করেন, তারা তো কারো গায়ে হাত তুলছে না, কাউকে জোর করছে না। ইসলামের এবং আহমদিয়াতের শান্তিপূর্ণ এবং সৌন্দর্যপূর্ণ বিষয় যদি উপস্থাপন করতে পারে, তো আপনারাও করেন, উপস্থাপন করেন। উল্টা ওই মৌলভী সাহেবকে এইভাবে উনি চেপে ধরেছেন। এটা অনেক বড় ব্যাপার যে এরকম পজিশন থেকে মানে এরকম একটা বোল্ড পদক্ষেপ নেওয়া, একটা মানে নিউট্রাল বা একটা ইনসাফপূর্ণ একটা ব্যবহার, যেটা আমরা আশা করি এবং যেটা আসলে উচিত। মুসলমান হিসেবে প্রত্যেক শাসকেরই এরকম হওয়া উচিত যে একটা নিরপেক্ষ অবস্থান নেওয়া। আসলে ওই যে এটা নিয়েছিলেন ডিসিরা তো সিএসপি ছিলেন, তো সিএসপি অফিসাররা যথেষ্ট জাদ্রেল হতেন, এবং তাদেরকে অনেক প্রভাবশালী এবং জেনে মানে বেঁচে নেওয়া হতো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখা হতো। এমনি তো পুরো পাকিস্তানের মধ্যে কম্পিটিশন হতো, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের কম্পিটিশন এরা টিকো, বাংলাদেশের সংখ্যা কম ছিল, তারপরে তারা কিন্তু ওই কম্পিটিশনের টিকে তারা কিন্তু ইনি বাঙালি ছিলেন, তাহলে তো তিনি অনেক ফাইট করে, তার মানে যথেষ্ট যোগ্য দেখে আমার খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ে যে ওনার নাম সম্ভবত ছিল মোকাম্মেল হক সাহেব, সিএসপি। মানে পরেও, স্বাধীনতার পরেও ছিলেন উনি, আমি দেখেছি ওনাকে। আমাদের একটা প্রোগ্রামে পরে এসেছিলেন, আমরা ব্র্যাক ইউনিভার্সিটি ব্র্যাক ইনের প্রোগ্রাম করেছিলাম, উনি এসেছিলেন। আমার যতদূর মনে পড়ে মোকাম্মেল হক সাহেব তখন সিএসপি, উনি তখন ময়মনসিংহের ডিসি ছিলেন, এবং ওনার মধ্যে একটা অদ্ভুত একটা মানে ক্যারিশমা ছিল, আমি
যদি আমি বলতে পারি আমি তো 66, আমার বয়সই বা কত, 8 বছর। কিন্তু আমি এইসব ব্যাপারে একটু সবসময়ই একটু আগ্রহ দেখাতাম। এবং আর আব্বার যে বিষয়টা ছিল, উনি যে কোনো ঘটনা যে অনুষ্ঠানের পরে এসে এটা আমাদের সঙ্গে শেয়ার করতেন। সেই ব্রাউন ব্রেড মামলার সময়ও উনি ফিরে এসে আমাদের সঙ্গে আমি ২ বার শেয়ার হতো। একবার ঘরে বসে আমাদের সাথে করতেন, আম্মার সাথে, আমার সাথে। বোনটা তো ছোট ছিল, আমরা শুনতাম। আবার সন্ধ্যার পরে মাগরিবের সময় যখন আমাদের জামাতের সদস্যরা আসতেন, তাদের কাছে উনি আবার এগুলো শেয়ার করতেন। আপনার তো আরো দুবার করে ২ বার করে আমার শোনার এই জিনিসটা সৌভাগ্য শোনার হতো। সুযোগ হতো। তো তখন শুনতাম যে কিভাবে আলোচনা হলো, কি হলো, কোথায় কি হলো, কোথায় মোল্লারা নাস্তানাবুদ হলো, কি হলো, এই কথাগুলো উনি এসে বলতেন। এবং এতে আমাদের ঈমানটা তাজা হতো। তো এইভাবে ওখানে এই ধরনের পরবর্তীতে আরো বহাস হয়েছে তাদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে। কিন্তু স্বাভাবিকভাবে বহাসে তো কখনোই তারা পেরে স্বীকার উঠতে করবে না, বা মানে প্রথমত পেরে তারা উঠতে পারে না। পেরে উঠবে না, কিন্তু আবার মানে সত্য যে স্বীকার করে মানে সত্য গ্রহণ করবেন, এটাও আবার কিন্তু হয় না হয় না। বহাসের। হ্যাঁ। রাইট। তো এইভাবে চলতে থাকলো। এর মধ্যে যে বয়াতগুলোর কথা বললাম, বয়াত হলো এবং ধানীখোলা বেশ অ্যাক্টিভিটি। তো প্রথম দিকে যেটা হলো, ধানীখোলার ওনারা আ ময়মনসিংহে এসে নামাজ পড়তেন। তো এটা যথেষ্ট তাদের কুরবানি ছিল প্রায় ১১ মাইল দূর থেকে। এই যে মাইল, তখন মাইলের হিসাবে বলছি যে আমাদের জানা মতে বইলর মোড় থেকে ময়মনসিংহ শহর হচ্ছে ১০ মাইল। আর বইলরের মোড় থেকে ধানীখোলা হচ্ছে ১ মাইল গ্রামটা। উনারা সেখান থেকে, তখন তো এত বাস সার্ভিসও ভালো ছিল না। রিক্সায় করে, সাইকেলে করে এসে বাউন্ডারি রোডে আবুল হোসেন সাহেবের বাসায় আমরা জুম্মা পড়তাম। উনারা ওখানে এসে জুম্মা নামাজ পড়তেন। জুমায়। জুম্মার নামাজ পড়তেন। ঈদের সময় তারা এসছেন এবং যে কোনো প্রোগ্রাম হলে তারা আসতেন। এবং তাদের মধ্যে সেই যে একটা জোশ, ইমানি জোশ ছিল যে এত পরিশ্রম করে হলেও তারা সেখানে আসতেন। এটা একটা মানে লক্ষণীয় বিষয় যেটা আমি মনে করি তাদের মধ্যে, সেই জিনিসটা তারা সেভাবে এসছেন। তো এইভাবে ধানীখোলায় চলতে থাকে। আর যেটা বললাম যে তবলিগ তো নিয়মিত আমি প্রচুর, আব্বার ডায়েরি ভর্তি আছে কতবার ধানীখোলায় গেছেন। আজকে গেলাম, এই আজকে এই সময়টা, এটার পরবর্তীকারের কথা বলছি। আজকে সিরাতুন নবী আলোচনা হলো, মুসলিমত দিবস হলো, এটা হলো, তবলিগি সভা হলো। এইভাবে অনেক কিছুর লেখা সেখানে আছে। আমি তো বিস্তারিতভাবে সেখানে আমি যেতে পারলাম না। তো এইভাবে সেখানে প্রোগ্রাম করছে। এদিকে তো চাকরিচ্যুতির ফলে ওনাদেরকে একটা পুনর্বাসনেরও একটা ব্যবস্থা আহ, প্রয়োজন হয়ে পড়ে। তো আমার যদ্দূর মনে পড়ে যে জাকিরউদ্দিন সাহেব, তিনি আগেই চাকরি পেয়ে যান। ওনাকে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, আচ্ছা। ওখানে যিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে যে ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর কাজী ফজলুর রহিম সাহেব, উনি আমাদের জামাত সম্বন্ধে ভালো ধারণা রাখতেন। যদিও উনি লম্বা দাড়িওয়ালা, ওনাকে রসিকতাকার মানুষ পাদ্রী সাহেব বলতো, আচ্ছা। বাট উনি নামাজি মানুষ ছিলেন এবং খুবই ভদ্র এবং ইয়ে ছিলেন। তো কাজী ফজলুর রহিম সাহেবকে বলেই জাকিরউদ্দিন সাহেবের একটা চাকরির ব্যবস্থা, কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে একটা, উনি তো একটা আরো মানে বেটার অপশন তার জন্য বেটার সৃষ্টি অপশন, হলো। উনি একটা অফিসিয়াল জব পেয়ে গেলেন কোনো একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। তো সেখানে চাকরি করেন। পরবর্তীতে এটা আরো ওনার এক্সটেনশন হয়েছে। এদিকে মামলা তো চললো, বেশ অনেকদিন মামলা চলেছে। এর মধ্যে যেটা হয়েছে, আমাদের একটা ফার্মেসি ছিল জি, জি, আপনি ময়মনসিংহে। বলেছেন, এটা উল্লেখ হ্যাঁ। করেছেন। তো পরবর্তীতে ফার্মেসিতে নুরুল ইসলাম সাহেবকে আবার বসিয়ে দিলেন যে আপনি যতদিন আপনার চাকরি না হয় আপনি থাকেন, পুরো ব্যবসা আপনার। মানে এইভাবে দিয়েছিলেন যে আহ, আপনি চালান, ফান্ড ইয়ে আমার, ক্যাপিটাল আমার, কিন্তু আপনি এটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আপনি এটা আপনি যে চালিয়ে চালানো নেন। করেছেন। এটা উনি দীর্ঘদিন সেখানে ছিলেন, ইয়ে করতেন, এটা মনে আছে। তো এইভাবে আহ, ওখানে কাজকর্ম চলতে থাকে। তারপরে আহ, ধানীখোলাতে প্রথম জুম্মার নামাজ হয় ১৯৬৬ সালের ২৫ মার্চ। এবং জামাতটা কবে প্রতিষ্ঠিত, আমার ওইরকম কাছাকাছি সময়েই, যখন বেশ ৭-৮ জন বয়াত হয়ে গেছে, মানে তারপরে সেখানে ৬৪ সালে তো আপনি বললেন যে প্রথম ২৪শে এপ্রিল প্রথম বয়াত হলো, আর এরপর আরো মাঝখানে ১ কাছাকাছি বছর সময়, গেল, জি, ৬৫ গেল, ওই ৬৬ বছরে আরো ২ জন হলেন, আর এরপর ৬৫ সালে আরো বেশ কয়েকজন হলেন। তো হলেন। এরকম যখন হয়ে গেছে, তো হয়তো অ্যারাউন্ড 65 অর 64 65 এরকমই কোনো সময় হ্যাঁ, হয়তো। ফ্যামিলি সদস্য নিয়ে তো সংখ্যা অনেক বেড়ে গেল। হ্যাঁ, তখন ৬৬ সালের ২৫শে মার্চে ওখানে প্রথম জুম্মার নামাজ হয়। ৬৬ সালের ২৫শে মার্চ ওখানে জুম্মার নামাজ হয় ধানীখোলায়। এইভাবে ধানীখোলার জামাতের কাজ এগিয়ে যেতে থাকে। তারপরে এক সময় দেখা গেল যে যে আমাদের যে মামলা যেটা হলো, মামলায় আমাদের জামাত জয়ী হলো। এবং জয়ী হওয়ার ফলে নুরুল ইসলাম সাহেব, দুইজন, নুরুল ইসলাম সাহেব এবং হাফিজউদ্দিন সাহেব আবার চাকরিতে পুনর্বহাল হয়ে হলেন ওনারা।
নুরুল ইসলাম সাহেব জয়েন করলেন, হাফিজউদ্দিন সাহেব জয়েন করেছেন কিনা আমি জানি না, আমার এতটা স্মরণ নেই, তবে নুরুল ইসলাম সাহেব জয়েন করেছিলেন। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, একটা বিয়ে ঘটনা আমি বলতে চাই, শেয়ার করতে চাই, যে একদিন সকালবেলা ফজরের টাইমে দেখি যে, আমি সঙ্গত কারণে নামটা বলতে চাচ্ছি না, বাট একটা আহমদি ফ্যামিলি, সঙ্গত কারণেই সকাল ভোরবেলা দেখতেছি যে বাসায় একটু লোকজনের নড়াচড়া, স্বাভাবিক যে আব্বা আম্মা ফজরে উঠলেন সেটাও না, এটা আরেকটু বেশি। এবং ছাগলের ডাক শুনছি, আমার বাসায় ছাগল নাই, তো ছাগলের ডাক শুনছি, বেশ মানুষ নড়াচড়া লোকজন, এবং দেখছি যে আমাদের ঘরে একজন ইয়াং একটা মেয়ে বা মহিলা সেলার কামিজ পরা ওই আমাদেরই একটা বিছানার মধ্যে উনি শুয়ে আছে। তা আমি আম্মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা ঘটনা কি, কি ব্যাপারে মানুষজন এত? আম্মা বললেন আমি তো, এটা ঘটনা হচ্ছে আপনার 67, মানে আমার বয়স 10 বছর। ঘটনাটা কি? আম্মা বলেন যে বিয়ে হবে। আমি আরো চমকে উঠলেন, কার বিয়ে, কোথা থেকে বিয়ে? আম্মা বলেন যে অমুকের মেয়ের বিয়ে হবে। তো ঘটনাটা এই জন্য বললাম যে তখন ওখানে তাকে বিয়ে দেওয়া যাচ্ছিল না, গ্রামের সমাজ, মানে তাদের মোড়ল বাড়িরই লোকজন বা এরা যারা ওনাদের আত্মীয়স্বজনের মধ্যে ছিলেন, তারা বাধা সৃষ্টি করছিল, যেখানে বিয়ে তারা আহমদীদের কাছে বিয়ে দিতে তারা দিবে না। এবং ওইটা নিয়ে যখন বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করতে যখন আমাদের উবাইদুর রহমান ভূঁইয়া সাহেব বা শহীদুর রহমান সাহেব সহ যারা যেতেন, ওনাদেরকে তখন ওই বাধাটা তখনই দেওয়া হয়েছিল এবং একটা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল সেই অবস্থা। তো তখন সিদ্ধান্ত হয় যে মেয়েকে ওখানে তো বিয়ে দেওয়া সম্ভব না, তো ময়মনসিংহে নিয়ে আসা হবে। রাতের অন্ধকারে, গভীর রাতে ওনারা পিতামাতা এবং আত্মীয় স্বজনরা এই আহমদী মেয়েকে নিয়ে ওনারা আমাদের বাসায় চলে আসেন। আর ওদিকে বর আগে থেকে আমাদের বাসায় ছিলেন, ঢাকা থেকে বর আসছেন, সাথে আরো যারা জমাতের লোকজন যারা আছেন ওনারা আমাদের বাসাতেই ছিলেন। তারপর সকালবেলা আমার মনে আছে ওই বর যিনি হবু বর আর কি, উনি বেরিয়ে গিয়ে মার্কেট থেকে উনি শাড়ি কিনে আনলেন, কিছু কসমেটিক্স কিনে টিনে আনলেন, এনে উনি দিলেন এবং এখানে দুপুরবেলা বিয়ে হলো, বিয়ের পড়ানো হলো, বিয়ের এলান হলো, বিয়ে পড়ানোর খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে তারপর কনে বিদায় হলেন। আচ্ছা, তো এটা একটা মানে সিগনিফিকেন্ট ঘটনা যে ওনারা আল্লাহর জমাতের জন্য, আল্লাহর জন্য ওরা কোরবানি করে ওনারা রাতের হয়তো মানে একটা বিয়ে যেরকম মানে মানুষ আশা করে যে আসলে হ্যাঁ অনেক আত্মীয় স্বজন ডেকে অনেক ঘটা করে করা হবে, কিন্তু ওনারা এটাকে কোরবানি করলেন যে আহমদিয়তের খাতিরে, আহমদির মধ্যে বিয়ে দেওয়ার কারণে তারা এই কোরবানিটা করলেন সংক্ষিপ্ত পরিসরে। এবং সেটা নিজের গ্রাম, নিজের এলাকা ছেড়ে শহরে এসে আরেকজনের বাসায়, জি, অন্য একটা বাসায় এসে, যেটা স্বাভাবিকভাবে আপনি যেটা বললেন যে যদি মোড়ল বাড়ির সদস্য তারা মানে যেরকম প্রভাব প্রতিপত্তি আর রাখেন, তারা কিন্তু এই ধরনের বিষয়ে মানে কম্প্রোমাইজ করাটা খুব কঠিন জাগতিক এই বিষয়গুলোকে। তো এটা অনেক বড় কোরবানি তাদের জন্য অবশ্যই। এরকম অনেক ঘটনা আছে, সব এই মুহূর্তে আসলে তো চর্চার অভাবে অনেক কিছু মনে আসছে না। এরপরে আমি চলে যেতে চাই একইভাবে তখন, এবং রেগুলার ধানিখোলাতে রমজান মাসে দরস হতো, এবং ধানিখোলাতে ময়মনসিংহে যখন দরস চালু হয়ে গেল, ধানিখোলাতে দরস হতো। ওখানে আমাদের যে ধরেন, আমি এটা একটা প্রশ্ন ছিল যে কোন বাড়িকে, ওখানে কি ওই মোড়ল বাড়ি কেন্দ্র করেই নুরুল ইসলাম সাহেবের বাসা কেন্দ্র করে, কারণ তখনও তো মসজিদ হয়নি ধারণা করছি। হ্যাঁ, ওই সময়টা ঠিক কোথায় হতো, পরবর্তীতে আমি 71 সালে কিন্তু জাকিরউদ্দিন সাহেব অলরেডি জায়গা দিয়েছেন মসজিদের জন্য, মানে যেটা বর্তমানে বাড়িতে। ওখানে একটা আমাদের ছনের ঘর করে মসজিদে বেড়া দেওয়া, ওখানে নামাজ হতো। 71 সালে ওখানে নামাজ হয়েছে। আচ্ছা, তো তখন পর্যন্ত মানে হয়তো কারো বাসায় বা কোনো একটা জায়গাকে কেন্দ্র করে হয়তো দরস, বা হয়তো জাকিরউদ্দিন সাহেবের বাড়িতেই হতো, বা উনি এমনি খুব জোশিলা মানুষ ছিলেন জাকিরউদ্দিন সাহেব, তো হয়তো ওনার বাড়িতেই ওই ইয়েটা জুম্মার নামাজটা হয়তো ওখানে পড়ার ব্যবস্থা করা হয়, যে উনি এটা ঘর করে দেন আর কি তখন। এবং তখন আমাদের যেমন 71 সালে মাওলানা নুরুদ্দিন আফরাদ সাহেব, ওনার নাম আমি শুনেছি অনেক, খুবই অমায়িক মানুষ ছিলেন এবং তিনি সেখানে পোস্টেড ছিলেন এবং সবার সাথে ওনার খুব সুন্দর সম্পর্ক। আমিও, আমার যেহেতু ওখানে থাকা হয়েছে, আমি এটা শুনেছি, মানে ধানিখোলার লোকজন ওনার কথা খুব বলতেন, বলে যে উনি যেই সমাজের যেই শ্রেণীটা মানে কিছুটা থাকে, যদিও মুসলমান সমাজ হলেও মানে কিছুটা হিন্দুয়ানি মানে ছাঁট তো আমাদের রয়ে যায়, আমরা যেখানে অছট যেই গ্রুপটা থাকে যে আচ্ছা মেথর বা এরকম, ওই যে ধানিখোলা গ্রামের পার যে নদীটা গেছে, জি জি, সুতিয়া নদী, হ্যাঁ, ওই নদীর পাশে ওখানে গেছে একটা ইয়ে ছিল, হাটি বা পল্লী ছিল, যারা ওই যে মোচার বা চামার
বা মেথর বা মুচি মেথর, হ্যাঁ, শ্রেণী, হচ্ছে, মুচা মুচাবাড়ি বা হ্যাঁ, এরকম হ্যাঁ, বলা হতো। ওরকম বাড়িতে। তো উনি তো আমি ওদের যতটুকু উনি প্রতি সকালবেলা গিয়ে ওদের সাথে বসে এই বসে বসে গল্প করতেন, মানে কথা সালাম বলতেন, দিতেন, তাদের সালাদ সাথে দিতেন, মিশতেন। হ্যাঁ। এই জিনিসটা কিন্তু তারা মানে খুব মনে করতেন। বলে যে আহমদী মাওলানা যিনি এসেছেন, মৌলভী এখানে থাকছেন, তিনি কোনো ভেদাভেদ মানে ইসলামের যেই আসল শিক্ষা যে কোনো উঁচু-নিচু ভেদাভেদ নেই। আমরা সবাই সমান। এই জিনিসটা নুরুদ্দিন আফরাদ সাহেব সেখানে প্রতিষ্ঠা করেছেন। এটা কিন্তু খুব একটা খুবই ভালো এবং প্রভাব ছিল। অত্যন্ত উনি হাসি-খুশি মানুষ ছিলেন। রসিকতাও করতেন। হ্যাঁ, আমরা যদি ছোট ছিলাম কিন্তু কোনদিন আমাদেরকে উনি তুমি বলেন নাই, আপনি বলতেন। আমরা তো খুবই ছোট ছিলাম। তো এইভাবে উনি তো ৭১ সালে যখন আমি একটু এখন আলোচনা করতে চাই, ৭১ সালটা নিয়ে যে আমি কিছুটা আলোচনা আমার আগের ময়মনসিংহের ইতিহাস করেছি। বাট এইজন্য এখানে আলাদাভাবে করতে চাই যে ওই সময় মাওলানা নুরুদ্দিন আফরাদ সাহেব উনি ধানীখোলায় পোস্টেড ছিলেন তখনও 71 এ। ধানীখোলা এবং তার আশপাশের যে এলাকাটা ওখানে কাঁঠাল, দরিরামপুর, ত্রিশাল এবং যে যত এই যে আশেপাশে যতগুলো গ্রাম ছিল সেখানে তো প্রচুর শহরের মানুষের আশ্রয়স্থল ছিল এটা। শহর যুদ্ধের কারণে। যুদ্ধের কারণে ৭১ সালে পাকিস্তান আর্মির ভয়ে আশেপাশের শহর থেকে যত লোক এই গ্রামগুলাতে তারা আশ্রয় নিয়েছিলেন। এবং যেহেতু আহমদিয়াতের কারণে, যেহেতু আহমদি জামাতের একটা প্রতিষ্ঠিত আহমদি জামাত সেখানে আছে, সেই জন্য আমরা সহ অনেক আহমদি ময়মনসিংহে আমরা কিন্তু ধানীখোলায় এসে আশ্রয় নিই। তো আমরা যেমন প্রথমে এসে আশ্রয় নেই জাকিউদ্দিন সাহেবের বাড়িতে। আর তারপরে ওখানে স্কুল ছিল। অনেক আহমদি এসে ওই স্কুলেও অবস্থান আশ্রয় নিয়েছেন, থেকেছেন। এরকম কারো কারো বাড়িতেও কেউ উঠেছেন, এরকম সবার বাড়িতে, গ্রামের বাড়িতে তো জায়গার এক্সট্রা ঘর তো নাই কারো থাকার। অবশ্যই। মানে তারা একেবারে যতটুকু প্রয়োজন ততটুকুই করেন। বেশি তো বেশি থাকে না করে না। এরকম। আগে কি হতো গ্রামের সাথে তো একটা বড় ঘর থাকতো। আমরা যেটাকে মানে মাস্টার বেড বলতে পারি। তখন তো একটাই বড় ঘর ছিল। ওই বড় ঘরেরই অনেক বড় ছিল, সেখানে একটা বড় খাট থাকতো। যে বাড়ির কর্তা-কর্ত্রী থাকতেন। আর হয়তো এক্সটেন্ডেড পাশে হয়তো একটা সিঙ্গেল খাট বা সিঙ্গেল বাচ্চা কেউ থাকতো। আর আরেকটা ঘর হয়তো সামনে থাকতো যেখানে হয়তো আ বাড়ির মুরুব্বি বা এরকম আর থাকতো বৈঠকখানার সামনে থাকতো। এই তো ছিল মোটামুটি। আমরা ওইভাবেই ওখানে এক্সট্রা ঘর বলতে তেমন ছিল না। যাই হোক, যাই ছিল সেখানে একটা রুমে আব্বা আম্মা থাকতেন। আমার ছোট বোন ২ জন থাকতো। আমি জাকিউদ্দিন সাহেবদের যে ঘর যেটা ওনারা যেখানে থাকতেন সেখানে একটা বিছানার মধ্যে সিঙ্গেল বিছানায় আমি থাকতাম। এইভাবে তারপর কফিলুদ্দিন আতা সাহেবের কথা বলেছি। যিনি ওই যে আনন্দমোহন কলেজের প্রফেসর ছিলেন, মানে লেকচারার, মহসিন, জি, জি। হ্যাঁ। লেকচারার ছিলেন কফিলুদ্দিন আতা সাহেব। যার পিতা সন্দীপের মুক্তার সাহেব নামে পরিচিত, জাহিদুর রহিম মুক্তার সাহেব। পাকিস্তান আর্মি যাকে মেরে ফেলেছিল ওই মানে স্বাধীনতার সংগঠক ছিলেন তিনি। তো ওনারাও একটা ঘরে থাকতেন। তো এগুলো এমন যে এগুলো আসলে গ্রামে তো এগুলো এমন এগুলোর কোনো দরজাও ছিল না। পর্দা টানিয়ে দেয়ালের মতো বা একটা পর্দাটা নিয়ে পার্টিশনের মতো করা পার্টিশন দিয়ে হচ্ছে। পর্দাটা নিয়ে সেখানে পর্দা, জি। কাপড়ের পর্দা দিয়েই ওখানে তো চুরি ডাকাতি তো কোনো না এটা ব্যাপার ছিল না। হ্যাঁ। যে কারণে ওইভাবেই থাকা হয়েছে। আর আমাদের পাশে নুরুল ইসলাম সাহেবদের বাড়ি যেটা মোড়ল বাড়ি, সেখানে অনেকগুলা ঘর। শরিকান্ত অনেক। তো সেখানে ওই যে আবুল কালাম শামসুদ্দিন সাহেবেরই একটা বিল্ডিং ছিল। আচ্ছা। আর পাকা। বাকি পাকা পাকা বিল্ডিং, আর বাকিগুলো সব টিনের ঘর ছিল। তুমি বোধহয় দেখছো মোগলের বাড়ির জি, সামনে জি। একটা বৈঠকখানা ছিল। জি। বাংলা ঘর ছিল সামনে। হ্যাঁ, হ্যাঁ, ওই বাইর বাড়ি বা হ্যাঁ, বাইরের বাহির বাড়ি বাড়ি বলতো, দ্বারা হ্যাঁ, বলতে বাইরের একটা বাড়ি বলতো, হ্যাঁ, হ্যাঁ, ছিল। বিচার সালিশ বা হ্যাঁ, আলোচনায় এখানে মানে বৈঠক এখানে ঘরের মতো আরকি। মতো ছিল। তো আবুল কালাম শামসুদ্দিন সাহেব বাড়িতে আবার এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কাজী ফজলুর রহমান সাহেব। জি, জি। তারপরে আরেকজন পরবর্তী উনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন প্রফেসর মুসলিউদ্দিন আহমদ সাহেব এবং আরেকজন ডক্টর শামসুল ইসলাম সাহেব। ওনারা ৩ জন, ওনাদের ৩ জন ফ্যামিলি নিয়ে এই আবুল কালাম শামসুদ্দিন সাহেবের বাড়িতে ওনারা উঠেছিলেন। তো যার ফলে ওই সময় খুব তবলিগ হতো। আব্বাও ছিলেন, ওনারা আগের পরিচিত ছিলেন। ঘটনাচক্রে গিয়ে পেয়ে গেলাম ওদেরকে আমরা। আচ্ছা। তো ওনাদের ফ্যামিলির সঙ্গে আমাদের পরিচয় ছিল। তো যার ফলে যাওয়ার পরে ওখানে একটা বেশ ভালোই সময় মানে একটা মজমা যেটা বললেন হ্যাঁ, মানে এরকম একটা জমাট আহ, খুব ভালো একটা অবস্থার সেখানে সৃষ্টি হলো এবং অনেক আলোচনা, ধর্মীয় আলোচনা হতো। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যারা এতদিন বিরোধিতা করেছিলেন, জি, এই যে মোড়ল বাড়ি থেকে তো বিরোধিতা হয়েছিল, জি, জি। তাদের বিরোধিতা তখন তারা আর ওরকম বিরোধিতা নাই। কারণ তারা বুঝতে পেরেছেন, জানতে পারেন যে নুরুল ইসলাম সাহেব কোনো খারাপ কাজ করেন নাই। অর্থাৎ উনি যে একজন ভালো মানুষ, উনি যে কোনো খারাপ সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত নিয়েছেন, এটা ততদিনে ওনার যে কাজিনদের মধ্যে ভাই স্বীকার না করলেও এটুকু উপলব্ধি তাদের এসেছে তাদের যে আচার তার আচরণেও সিদ্ধান্তটা সেটা, হ্যাঁ। এবং তারা সেভাবেই তাদের আবার নতুন করে আগের মতোই সম্মান দেওয়া শুরু করেছে। এবং এই যে আমরা যে গেলাম আমাদেরকেও তারা যথেষ্ট ওয়েলকাম করেছে। আচ্ছা। সেই আমরা খুব ভালোভাবে ওয়েলকাম করেছেন। এবং কিছুদিন পরে ওই ইয়েরা যখন কৃষি বিশ্ববিদ্যালয়ের
ওনারা যখন চলে গেলেন ময়মনসিংহ ফিরে, ভাইস চ্যান্সেলর সাহেব ওনারা, তো ওই বাড়িতে আমরা ওখানে শিফট করলাম, জাকির সাহেব বাড়ি থেকে আমরা তখন মোর বাড়িতে ওখানে আমরা শিফট করলাম। তো ওরা খুবই মানে ভালো, আমি যেটা ভালো মানুষের যেটা ভালোটা স্বীকার করতে হয়। তো এবং ওখানে তারা যে সেক্রেটারি সাহেব ছিলেন বলা হতো নুরুল ইসলাম সাহেব চাচাতো ভাই, উনিও খুবই আমি দেখছি আব্বার সঙ্গে বিভিন্ন আপনি আলোচনা করতেন। আমাকে একবার বলছিলেন কথা প্রসঙ্গে গল্প চলে যে ওখানে বসে যদিও তারা হ্যাঁ, মুসলিম হ্যাঁ, লীগার মুসলিম, ছিলেন হ্যাঁ, কিন্তু আপনারা ওখানে স্বাধীন বাংলা স্বাধীন বেতার বাংলা শুনতেন। শুনতাম, হ্যাঁ ঠিক। এবং ওই বাড়িতে বসে আমরা স্বাধীন বাংলার, আমরা নির্ভয়ে আমরা নির্দ্বিধায় আমরা স্বাধীন বাংলা শুনেছি সেখানে বসে। ওরা মুসলিম লীগ করতো কিন্তু কোনোদিন ওরা এই বিষয় নিয়ে তারা কোনোদিন আমাদের সঙ্গে কোনো রকম ইয়ে করে নাই যে আপনারা কেন শুনেন বা কি বা শোনা যাবে না এরকম কিছু ইম্পোজ কোনোদিনও না, করে নাই। যে মানে তো অতিথি হিসেবে অতিথির সম্মান তারা সম্মান তারা মর্যাদা এবং তারা স্বাভাবিকভাবে তারা করেছেন। করেছেন। তো এইভাবে ওরা খুবই ভদ্র, এবং যদিও এটা মুসলিম লীগ পরিবার কিন্তু তারা এবং মানুষজনকে আশ্রয় দিয়েছে, এই জিনিসগুলো আমি মনে করি যে এখানে একটা উল্লেখের বিষয় আছে। তো এইভাবে তো ধানিখোলা চললো। এরপর আমি লাস্টে আমি যে বিষয় আনতে চাই সেটা হচ্ছে 2004 সালের বিরোধিতা। তো সেখানে যেমন আমরা জানি যে 2003, 4, 5, 6 এই সময়গুলোতে বাংলাদেশে আহমদী জামাতের বিরুদ্ধে এক বড় ধরনের একটা আন্দোলন মুফতি শুরু। নুরানী এবং মুমতাজি তাদের মুফতি খতম নুরুল নবুয়ত নুরানী মুভমেন্ট, এবং মুফতি মাহমুদুল হাসান মাহমুদুল হাসান মুমতাজি। মুমতাজি, এই দুইজন মিলে সারা বাংলাদেশে তারা মানে তাণ্ডব চালানোর মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। অনেক জায়গায় আহমদীর উপর আক্রমণ করেছে, অনেক জায়গায় তারা আমাদের বাড়িঘর নষ্ট করেছে, কোথাও তারা সাইনবোর্ড বদলাতে সাইনবোর্ড গেছে লাগিয়েছে। যে এটা কাদিয়ানীদের আমাদের উপাসনালয়। সুন্দরবনে যা আমাদের হয়েছে হ্যাঁ সবই মানে সব চট্টগ্রাম, সুন্দরবন, বগুড়া সব জায়গাতেই তারা তারা এটা একদম করেছে। পুরো দাপিয়ে ওরা বেরিয়েছে। কোথাও করেছে, কোথাও আবার ব্যর্থ হয়েছে। নারায়ণগঞ্জে চেষ্টা করেছে, ওরা পারে নাই। জি, ওখানকার লোকাল জনগণ প্রোটেস্ট করেছে প্রোটেস্ট করেছে এবং জিনিসটাকে। তারা প্রতিরোধ করেছে, তারা আসতে পারে নাই। নাখালপাড়াতে তারা পারে নাই, প্রশাসন এবং অন্যরা সেখানে অনেক জায়গাতে পারে নাই, আবার অনেক জায়গাতে তারা না, যেখানে সফল করেছে আসলে তারা কিন্তু প্রশাসনের মানে ছায়া অবলম্বন নমনীয়তা করেই কিন্তু প্রশাসন প্রশাসন একটু বেন্ট ডাউন হয়েছে এবং হয়তো সেখানে কিন্তু তারা এই সুযোগটা দুষ্টামি করার সুযোগ করেছে, পেয়েছে। চিটাং এটাই করেছে। তারপরে আমাদের জামাত বলছে যে আমরা কখনো মোল্লাকে এলাও করব না এসে সাইনবোর্ড বদলাতে, পুলিশ যদি করে। আমাদের কাছে ভিডিও আছে যে চিটাঙ্গে আমাদের মসজিদের সামনে পুলিশ আমাদের সাইনবোর্ড নামাচ্ছে এবং মোল্লাদের দেওয়া সাইনবোর্ড ধর্মীয় লাগাচ্ছে। স্বাধীনতা রক্ষার জন্য যারা মানে অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্ত তারা এই মানে বেন্ট ডাউন হয়ে মৌলবাদী চক্রের কাছে মানে পরাজিত হয়ে বা নতজানু হয়ে এরকম কাজ করেছে যেটা তাদের করার কথা না। তো এটা সুন্দরবনেও এটা আমাদের এরকমটাই জামাতের হয়েছে। পলিসি ছিল জি, যে যদি অবশ্যই। পুলিশ ইউনিফর্ম পরা অবস্থায় যদি সাইনবোর্ড বদলাতে চায়, আমরা পুলিশকে বাধা দিব না। প্রশাসনকে আমরা হ্যাঁ, কমপ্লাই করব আর কি। আমরা বাধা দিব, কারণ আমরা পুলিশের কাজে আমরা বাধা দিব না। আইনগতভাবে পুলিশের কাজে বাধা দেওয়া যায় না নিয়ম অনুযায়ী। অর্থাৎ পুলিশ যদি বেআইনি কাজ করে এটার দায় তাদের উপর থাকবে। এটা পরবর্তীতে এবং এই কাজটা বগুড়াতে করেছে, সুন্দরবনে করেছে, খুলনাতে করেছে এবং চিটাগাঙ্গে তারা করেছে। আবার অনেক জায়গাতে এরা পারে নাই, যেটা বললাম যে নারায়ণগঞ্জে পারে নাই, নাখালপাড়ায় পারে নাই, আরো অনেক জায়গাতে এরকম তারা করতে পারেনি, এরকম অবস্থা হয়েছে। তো সেখানে যেটা হয়েছে এবং ওরা ওই ত্রিশাল যে উপজেলা শহর, সেখানে তারা বিশাল মিটিং করেছে। মিটিং করে সেখানে মিছিল, ট্রাক মিছিল সহকারে তারা ধানীখোলার দিকে তারা অগ্রসর হয়েছে, কিন্তু বৈলরের মোড়ে আসা পরেই পুলিশ তাদেরকে বাধা মানে দিয়েছে। বলা যায় যে আমাদের মসজিদ যেখানে রয়েছে সেখান সেখান থেকে থেকে প্রায় প্রায় এক মাইল 1 মাইল বা তার চেয়েও বেশ একটু বেশি দূরত্বে দূরত্বতেই থাকতে তাদেরকে বাধা তাদের দিয়ে বাধা, আটকে দেওয়া হয়েছে। মেইন শহর ঢাকা চট্টগ্রাম, জি, হাইওয়ে ঢাকা ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ হাইওয়েতেই। হাইওয়ের মধ্যে ওই মোড়টাতে তাদেরকে আটকে দেয়। এবং আগেই তাদেরকে সতর্ক করা হয়েছিল যে তোমরা কোনোভাবে ওদিকে যেতে পারবে না, এটা জানিয়ে দেওয়া হয়েছিল। ধানীখোলা বাজারে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাতেই তাদেরকে যেতে দেওয়া হয়নি, এর যেতে আগেই মানে মোড়েই, তাদেরকে আটকে মোড়টাতেই, দেওয়া হয়। জি, জি, বৈলর মোড়টা, বৈলর মোড় বলে জি। ওখানে। তখন তারা বাধ্য হয়ে সেখানে তারা থেমে যায় এবং ওরা যে সাইনবোর্ডটা নিয়ে আসছিল, তো সেখানে ওরা যেহেতু আগে থেকেই ওদেরকে এমনভাবে ব্রিফ করা হয়েছিল, Pre-planned তারা যে এরকম হ্যাঁ করবে। না ওদেরকে আগে বলে দেওয়া হয়েছে দেখো যত কিছু তোমরা কিন্তু ধানীখোলা যেতে পারবে না, আচ্ছা, তোমরা ওখানে যেতে পারবে না, এটা তোমাদের কোনোভাবেই অ্যালাউ করা হবে না, তোমাদের যা করার এই বইলের মোড় পর্যন্ত। তখন ওরা সাইনবোর্ডও লিখে নিয়ে আসছে এখান থেকে 1 মাইল দূরে কাদিয়ানীদের আস্তানা। এটা আগে জানা না থাকলে তো লিখে আনতে পারে না। এখান থেকে 1 মাইল দূরে ধানীখোলা গ্রামে কাদিয়ানীদের আস্তানা, এটাকে মসজিদ বলে কেউ বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, এই ধরনেরই কিছু কথা তারা লিখতো কাদিয়ানীদের অন্যান্য উপাসনালয়, জায়গাতেও। কাদিয়ানী জি, জি। উপাসনালয়, এটাকে মসজিদ বলে কেউ বিভ্রান্ত হবে না, এই ধরনের একটা সাইনবোর্ড লিখে ওরা তখন ওই বৈলরের মোড়ে একটা গাছের মধ্যে ওরা এটাকে, একটা আম গাছে একটা করে একটা গাছের মধ্যে ওরা এটাকে টুকে রেখে যায়। তো ভেরি ইন্টারেস্টিং, এটা আল্লাহ তাআলার এর মুজিজা জানেন। এরপরে তো ওরা চলে গেল, আমরাও চলে আসলাম।
ওরা ওদের মিশন ব্যর্থ বলা যায় আল্লাহর ফজলে। তারপরে তো আমরা চলে আসি। অনেকদিন পর্যন্ত এই সাইনবোর্ডটা ছিল গাছের মধ্যে, এবং আমরা যখন ঢাকা ময়মনসিংহ আসা যাওয়া করতাম গাড়িতে করে বা বাসে করে, আমরা দেখতাম যে সাইনবোর্ডটা এখানে লেখা ঝুলছে। আস্তে 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 দেখা গেল যে গাছের পাতাটা মরতে শুরু, গাছটা মরে গেল আস্তে আস্তে, পাতাগুলো শুকাতে থাকলো, গাছটা শুধু একটা শুষ্ক গাছ হয়ে গেল, মরা একটা গাছ হয়ে গেল। এবং এক সময় একটা ঝড়ে সেই সাইনবোর্ডটা উড়ে অন্য জায়গায় ফেললো, তারপরে এনে আবার সেখানে লাগিয়েছে, তারপর একদিন গাছটাই পড়ে গেল এবং সাইনবোর্ড আছে। এটা একটা খুবই আমি ইন্টারেস্টিং ঘটনা। আমারও ধানীখোলা থাকতে মানে মজার ব্যাপার হচ্ছে যে একজন আহমদী, আপনি যেটা বলছিলেন জিয়াউল হক সাহেবের ছেলে তোজামুল হক সাহেব, তিনি একবার মানে ওনার কাছ থেকে আমার এটা সরাসরি শোনা যে উনি দাঁড়িয়ে ওখানে বলেছেন যে তোমরা যে এই কাজটা করলে এটা ঠিক করলে না, এই গাছটা তো একটা ফলন্ত খুব সুন্দর একটা মানে ফ্লারিশিং একটা গাছ ছিল, ও যে এই গাছের উপর মানে এরকম একটা অন্যায় কাজ হয়েছে, এই গাছ তো আর বাঁচবে না। মানে আল্লাহ তাআলারও এটা আশ্চর্য মানে মুজিজা, বা এটা আল্লাহ তাআলার দয়া যে আসলে এই গাছটা বাঁচলো না। একটা ফ্লারিশিং গাছ এভাবে করে কিন্তু মরে যাওয়ার কথা না। কিন্তু তাই হলো যে একটা গাছ মানে তাদের অপকর্মের একটা মানে এটা যেন আল্লাহ তাআলা প্রতীকীভাবে বুঝিয়ে দিলেন যে অপকর্ম তোমরা যেটা করলে অনেকে বলবে যে প্রকৃতি কাকতালীয় কা হতেই হতে পারে। পারে, বাট আমাদের জন্য এটা একটা আমরা তো মুজিজা। মুমিন হিসেবে তো আমাদের কাছে এটা আমাদের কাছে এটা অবশ্যই আল্লাহ তাআলার আমাদের একটা কাছে দয়া মুজিজা, বলুন। অবশ্যই, আমাদের কাছে মুজিজা অবশ্যই। যে এটা এটা একটা নিদর্শন আমাদের কাছে যে যে গাছে লাগালো সে গাছটা মরে গেল, গাছের থেকে সাইনবোর্ডটা উড়ে চলে গেল, আবার এনে লাগানো হলো, গাছই পড়ে গেল গাছটাই একসময়। পড়ে গেল এরপরে। তো এটা খুবই ইন্টারেস্টিং। এইভাবে আল্লাহ তাআলার ফজলে যে আল্লাহ তাআলা তার জমাতের সুরক্ষা করেছেন, জমাতের মর্যাদা উচ্চে রেখেছেন, এবং ময়মনসিংহ শহর এই ব্যাপারে সাক্ষী। তারা সবসময়ই তারা আমাদের জমাতের পক্ষে শহর কাজ করেছে, এবং এটাও এমনকি যে এখন যে আমাদের ময়মনসিংহ শহরে যে আমাদের মসজিদটা আছে, সেটা তো সেটা চারপাশে কিন্তু বিশেষ পাশে কিন্তু একটা আমাদের ইসলামী একাডেমি ইসলাম আছে একাডেমি একটা। আছে, যেটা আমাদের বিরোধী একটা সংগঠন, তাদের সেখানে আছে। কিন্তু কোনোদিন তাদের কাছে আমরা কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু আমরা পাই নাই, তারা কোনো একটা বিরুদ্ধে শান্তিপূর্ণ সহাবস্থান কিন্তু তাদের সহাবস্থান সাথে আমাদের করছে। রয়েছে। এবং শহরের মধ্যে এখনো এখনো সেই শহরে ময়মনসিংহ জমাতের একটা প্রভাব এবং মর্যাদা আহমদী জমাতকে তারা দেয় সেখানে। এবং আমি মনে করি যে এখানে আমি সন্তান হিসেবে আমি এটা বলতে পারি, যে কেউ যদি কিছু মনে না করেন, যে প্রথম এখানে আমার আব্বার একটা বড় ভূমিকা, যেহেতু উনি শহরের সবার সঙ্গে মিশতেন। এবং আমি তো এই ডায়েরিতে দেখেন প্রচুর লেখা আছে, আজকে মুসলিম ইনস্টিটিউটে, কালকে অমুক স্কুলে, অমুক কলেজে, মানে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন এবং ইসলামের উপরে, মূল মানে উদ্দেশ্যই হচ্ছে আহমদিয়াতের আহমদিয়াতকে বাণীটা পৌঁছে দেওয়া, তুলে দাওয়াতটা পৌঁছে দেওয়া। তুলে ধরা। এই একটা প্রভাব সেখানে সমাজ আমাদের ছিল। এরপর আমি ডক্টর মুজাহিদ সাহেবের কথাও বলবো। উনিও যথেষ্ট সামাজিক মানুষ, এবং তিনি যে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় যেতে, আমরা যেটা টেনিস খেলার একটা অভ্যাস ছিল, এবং নিয়মিত টেনিস, এর ফলে ওখানে প্রশাসনের সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল পরবর্তীকালে সেই থেকে। তো যার ফলে এখনো আলহামদুলিল্লাহ ওখানে একটা ভালো প্রভাব জমাতে রয়েছে, এবং জমাতকে তারা সম্মানের চোখে দেখে। এবং আলহামদুলিল্লাহ ময়মনসিংহ এখনো আমি মনে করি সেদিক থেকে ভালো আছে, ধানীখোলাও আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন একই সঙ্গে আমি বলতে চাই যে আজকে আহমদিয়াতের কারণেই হোক, আজকে ধানীখোলায় যারা সদস্য ছিলেন, একটা গ্রাম বলতে গেলে গন্ডগ্রামই বলতে পারি। গণ্ডগ্রামে বলা যায়, সেই গ্রামের আজকে সদস্যরা, তাদের যারা আহমদিয়াত গ্রহণ করেছিলেন, তাদের সন্তানরা এবং সন্তানের সন্তানরা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। ইউএসএ তে বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বলেন, তারা বিভিন্ন জায়গায় তারা এবং সুপ্রতিষ্ঠিত আল্লাহর ফজলে ছিলেন। ধরেন হ্যাঁ, তারা শিক্ষিত ছিলেন, কিন্তু তারা তুলনামূলকভাবে দরিদ্র ছিলেন। তারা গ্রামের স্কুলে শিক্ষকতা করেছেন, বা অন্য কৃষিকার্য করেছেন, বা ব্যবসা বাণিজ্য করেছেন, যাই করেছেন সেখানে তারা করেছেন। কিন্তু আজকে তাদের সন্তানরা কিন্তু দেশে বিদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছে করছে। এবং মানে আমরা মানে আপনি হ্যাঁ, জানেন আমারও ঘটনাচক্রে জানার সুযোগ হয়েছে এবং হ্যাঁ, দেখেছি তারা আল্লাহ তাআলার ফজলে তাদের পূর্বপুরুষরা যেই মহা সম্পদ আহমদিয়াত এটাকে যে ধারণ করেছেন, লালন করেছেন, তাদের কোরবানি, তাদের স্যাক্রিফাইসের ফল কিন্তু পরবর্তী প্রজন্ম আল্লাহ তাআলা তাদেরকে হাতে বঞ্চিত হাতে রাখেন নাই। হাতে হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে দিয়েছেন। আপনি এটাও যদি যোগ করেন যে মানুষের ধানীখোলায় এখন খুব সুন্দর ও সুদৃশ্য একটা মসজিদও হয়েছে। সুন্দর মসজিদ হয়েছে সেখানে। আমি গিয়েছিলাম, তো হঠাৎ মনে হলো যে ময়মনসিংহের কাজ শেষ, আমি জুম্মাটা এবার ধানীখোলা, ময়মনসিংহ না পড়ে ধানীখোলায় নামাজটা পড়ে, অনেকদিন যাওয়া হয় না। গেলাম, নতুন মসজিদ দেখলাম, ভালো লেগেছে সব দিক থেকে। আর নিজের একটা নস্টালজিয়া পেয়ে বসে, 71 সালে আমরা তো এখানে ছিলাম 1.5 মাস, তো ওখানে স্মৃতিগুলো অনেক
আমরা এই যে স্মৃতিকাতর হবে ঠিক এটাই পাশ দিয়ে যে স্বাভাবিক। রাস্তাটা গেছে আমাদের জি, জি। মসজিদের পাশ দিয়ে, ওটা ওই ভিতর দিকে গ্রামের মধ্যে চলে গেছে। ওইদিকে একটা নদী বয়ে বা খাল। আমরা সেখানে মাছ ধরতাম, ইয়ে করতাম। মানে এই ধরনের আসলে এটা আসলে ঘটনাগুলো আছে। স্মৃতিকাতরতা কাজ করে। আমার করেছে। নিজেরও যেহেতু হ্যাঁ, মানে ১ম পোস্টিং বলা যায় মুরব্বি হিসেবে ধানীখোলা হয়েছিল। এজন্য সেটা আমারও স্মৃতিতে খুব একটা জলজ্যালে, যদিও খুব বেশি দিনের আগের না, কিন্তু তারপরেও এটা আমাদেরও মনে টানে। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ধানীখোলার যারা, ওই যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে ঢেলে দিয়েছেন এবং সুপ্রতিষ্ঠিত তারা দেশের বাইরেও। দেশেও অনেকে শিক্ষকতা এবং বিভিন্ন প্রফেশনে আছে। কৃষি বিশ্ববিদ্যালয়ে যেমন আছেন, অন্যান্য জায়গাতেও তারা আছে এবং বিদেশেও আমেরিকা বলি, ইউরোপের বিভিন্ন জার্মানি বলি বা অন্যান্য ইউরোপিয়ান দেশ বলি, সব জায়গাতেই তারা কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়ে আছে আলহামদুলিল্লাহ। তো এটাই একটা আল্লাহ তাআলার শুকরিয়া। এবং আমি চেষ্টা করেছি আমার স্মৃতি এবং আমার আব্বার ডায়েরি। অনেক কিছু বাদ পড়তে পারে। হয়তো কিন্তু ডায়েরিটা কিন্তু আসলে একটা ইতিহাসের মানে একটা এটা বলতে পারেন খুব ভালো একটা সোর্স যে এটা রেকর্ড হিসেবে রয়েছে। এটা অনেক এবং আমরা এইজন্য আমার কথার মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে, যদি এখানে কাউকে ছোট করার তো উদ্দেশ্য না। কিন্তু যতটুকু পারি আমার স্মৃতি থেকে আমি যতটুকু পারি আমি এখানে তুলে ধরার আমি চেষ্টা করেছি। হয়তো আরো অনেকের নাম বলা যেত, কিন্তু আমি যতদূর মনে পড়ে প্রধান যারা ছিলেন ওই সময় আহমদিয়াতের, তাদের সবার কথাটাই আমি বলার চেষ্টা করেছি এবং এটা ইতিহাসে আমি রেকর্ড হিসেবে আমি রাখতে পেরেছি বলে আমার নিজেকেও আমি সৌভাগ্যবান মনে জি, করছি। অনেক ধন্যবাদ। আমরা অনেক সৌভাগ্যবান আপনাকে সাথে পেয়ে। দর্শক, আমরা বারবার এই যে পডকাস্ট সিরিজ ছিল আমরা আলোচনা করছিলাম সেলবরস, বীরগাঁও, ময়মনসিংহ, ধানীখোলা এই জামাতগুলোর ইতিহাস নিয়ে। আমাদের কিন্তু মূল আলোচনার উদ্দেশ্য ছিল ব্যক্তি বন্দনা না, বরং আহমদিয়াতের জন্য যারা কুরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের বাণী প্রচার করেছেন, পৌঁছে দিয়েছেন, যা মূলত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কারণ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই নিষ্ঠাবান দাস এবং সেবক ছিলেন। এইভাবে করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বাণীটা যারা প্রচার করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে করে বরকতমণ্ডিত করেছেন এবং তাদেরকে জীবনের সাফল্য আল্লাহ তাআলা দেখিয়েছেন, এই বিষয়টাই আসলে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য ছিল। তো আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাবো আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেব। তিনি জামাতের আরো দীর্ঘ সময় সেবা করতে পারবেন এবং আমরা তাকে অনেকদিন তার কাছ থেকে অনেক খেদমত আমরা জামাতের পর্যায়ে আমরা লাভ করব বলে আমরা আশা করি এবং ওনাকে অনেক ধন্যবাদ আমাদের এমটিএস স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার সুযোগ হলে আমরা ইনশাআল্লাহ আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো এবং আলোচনা করার সুযোগ নিব। জাযাকাল্লাহ। আমিও এমটি এর কাছে কৃতজ্ঞ। তারা আমাকে এই সুযোগটা দিয়েছেন। এই কথাগুলো আমি বলে যেতে আরো অনেক কথা আছে। তো যদি ভবিষ্যতে সুযোগ হয় আরো সেগুলা নিয়ে আলোচনা করা যাবে। তো এখন পর্যন্ত আপাতত এই যে যতটুকু বললাম আমি মনে করি যে এখানেও অনেকটা ইতিহাস ওই চলে ইতিহাসের এসেছে। অনেক তথ্য এখানে উঠে এসেছে। জি, এর মধ্যে আমি সবাইকে আবার শুকরিয়া জানাই। ধন্যবাদ। দর্শকদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম।